এই সময়ে ছেলেমেয়েদের আমরা কি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি? নাকি তাদের উপর অন্যায় করছি? তারা কি হতে চায়? তারা কি খুব ভালো একজন শিল্পী হতে চায়? তারা কি শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার এই দুটোর বাইরে গিয়ে মধ্যবিত্ত সমাজ নতুন কোনো পথ, নতুন কোনো চয়েস, নতুন কোনো অপশন কি আমাদের মতো তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের দিকে ঠেলে দিতে পারে? শুধুমাত্র আমার ছেলেটা বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় অফিসার হবে। এর বাইরেও তো প্রচুর অপশন রয়েছে চারিদিকে। কিন্তু সে সমস্ত দিকে কিন্তু আমাদের মধ্যবিত্ত সমাজ বা বলা যেতে পারে হাই ক্লাস সোসাইটির মানুষজন, তাদের বাবা-মা, আমাদের বাবা-মা, তারা কিন্তু ভাবতে পারেন না। তারা ভাবে আমার ছেলের জন্ম হয়েছে মানে শুধুমাত্র ওই প্রফেশনটাই সে করবে এবং যদি ওই প্রফেশনটা করে তাহলেই সে জীবনে সাকসেস, না হলে তার জীবন বৃথা, সে জীবনে কোনো কিছুই পাবে না এবং তার জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু জীবন অনেক বড়। জীবনে আসলে কোনো একটা পরীক্ষা, কোনো একটা একটা শুধুমাত্র এক্সাম তার জীবনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। এখন আমরা কেমিস্ট্রি মাসি। এবারে এই সিরিজটির যে ব্যাপারটা আরকি আমি বলি একটু। মানে আমি না এই সিরিজটা মানে হইচইয়ের যে ধরনের কাজ হইচই করে আরকি রেগুলার তারা প্রতি মাসে ১ টা ২ টো করে নিয়ে আসে। তো সেই সিরিজগুলোর সাথে আমি এই সিরিজটাকে গুলিয়ে ফেলেছিলাম। তাই জন্য আমি এই সিরিজটা ১-১.৫ সপ্তাহ পরে দেখা শুরু করি। মানে আজকে সকালবেলা দেখা শুরু করি এবং আ বেশি বড় সিরিজ নয়, ৬ টা এপিসোডের সিরিজ। প্রত্যেক এপিসোডের ডিউরেশন মোটামুটি ২০-২৫ মিনিটের কাছাকাছি। তো আপনার শেষ হয়ে যাবে। ২-৩ ঘন্টা তো মেক্সিমাম লাগবে। ঠিক আছে? যদি টানা না দেখে। যাই হোক না কেন, তো এই সিরিজটা দেখার পরে আমি বুঝলাম মানে হইচইয়ের অন্যতম আ ভালো কাজগুলোর মধ্যে কিন্তু এই সিরিজটা ঢুকে গেল আরকি। এই বছরের ১ম দিকে আমরা 'যাহা বলিব সত্য বলিব' দিয়ে হইচইয়ের বাংলা সিরিজ শুরু করেছিলাম দেখা। সেই সিরিজটা খুব ভালো কাজ ছিল। কিন্তু 'কলঙ্ক'র মতো জঘন্য একটা কাজ আমরা দেখেছিলাম। যার পরে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। তো এই সিরিজটাকে আমি স্কিপ করে গেছিলাম। সেই সপ্তাহের অন্যান্য সিনেমাগুলো দেখলেও আমি সিরিজটাকে স্কিপ করে গেছিলাম। আর যখন দেখা শুরু করলাম ১ম এপিসোডের পরে বুঝলাম না, সত্যিই একটা ভালো কাজ কিন্তু তৈরি হয়েছে এবং আ দেবশ্রী ম্যাম তিনি সত্যিই অসাধারণ এবং এই সিরিজটার কিন্তু একটা সুন্দর সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, obviously এর যে স্ট্রাকচার, যে গঠন আরকি, একটা আ গোটা সিরিজ বা সিনেমা যখন তৈরি করা হয় একটা আদল, একটা ছাঁচের মধ্যে ফেলে দেওয়া হয়। ঠিক আছে? তারপর তার শুরু, পরপর এপিসোডগুলো যেখানে শেষ হবে, সিরিজটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কিভাবে ক্লাইম্যাক্সটা রাখা হবে, সেগুলো হইচইয়ের অন্যান্য যে কাজগুলো হয় তার মতনই। তার থেকে বাইরে গিয়ে কিছু নয়। কারণ হইচইয়ের একটা অডিয়েন্স রয়েছে, একটা বিরাট বড় সংখ্যক ফ্যামিলি অডিয়েন্স রয়েছে। তার মধ্যে 90% ফিমেল অডিয়েন্স আরকি। তাদের কথা মাথায় রেখে এই ধরনের সিরিজগুলো তৈরি করা হয়। এরপর লজ্জা আসছে প্রিয়াঙ্কার। ওই একই গতানুগতিক সিরিজে আপনারা দেখতে পারবেন। কিন্তু এই সিরিজটা কোথায় গিয়ে আলাদা না, এর মধ্যে একটা সোশ্যাল মেসেজ দেওয়া রয়েছে এবং এর যে মেইন ভাবনাটা, এর যে গোটা সিরিজটা যে ট্রিটমেন্ট, যেহেতু সৌরভ চক্রবর্তী নিজে ডিরেক্ট করেছেন, সেহেতু কিন্তু এই সিরিজটা অন্যান্য সিরিজগুলোর থেকে আলাদা হয়ে পড়েছে। আমার কিন্তু সিরিজটা খুব ভালো লেগেছে। আপনাদের আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা কেমিস্ট্রি মাসে একবার দেখুন। তো এই সিরিজের গল্পটা আমরা দেখতে পাচ্ছি, দেবশ্রীর ক্যারেক্টারটা, সে একজন হাউসওয়াইফ। তো হঠাৎ করেই সে একটা ক্লাস শুরু করে অনলাইনে। অনলাইনে কেমিস্ট্রি পড়ানো শুরু করে এবং অন্য রকমভাবে ইউনিক ভাবে কিছু আ ছাত্রদেরকে দেওয়া শুরু করেন আরকি। ছাত্রছাত্রীদের দেয়া শুরু করেন এবং তার ফলে আমরা জানি অনলাইনের এখন কি লেভেলের চাহিদা রয়েছে। একটা বড় সংখ্যক মানুষের কাছে কিন্তু খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায়। কিন্তু তার ফ্যামিলিতে কিছু প্রবলেম চলছে। তার স্বামীর জীবনে কিছু প্রবলেম আছে। তার ছেলেমেয়েদের জীবনের মধ্যে কিছু প্রবলেম রয়েছে। সেগুলো আমরা ফেস করতে দেখতে পাচ্ছি আমরা সিরিজের মধ্যে এবং একটা স্ক্যান্ডালের সাথে, একটা স্ক্যামের সাথে কিন্তু দেবশ্রী রায়ের নামটা হঠাৎ করে জড়িয়ে যায়। এর ফলে তাকে জেলে ভরে দেওয়া হয় এবং তার চ্যানেলটা কি শেষ অবধি আ চলবে, তার চ্যানেলটা কি শেষ অবধি সে চালাতে পারবে এবং এই চ্যানেলটার ফলে তার পরিবারে কি সমস্যা উঠে আসছে এবং এই স্ক্যামটার সাথে কিভাবে দেবশ্রী রায়ের নামটা জড়িয়ে পড়ছে। আপনাদের কিন্তু হইচই গিয়ে কেমিস্ট্রি মাসি সিরিজটা দেখে আসতে হবে। তো এই সিরিজটা ১ম পজিটিভ পয়েন্ট, এই সিরিজের ১ম পজিটিভ পয়েন্ট হচ্ছে গল্পটা আমার খুব ভালো লেগেছে। গল্পটাকে যেভাবে পরিচালক এক্সিকিউশন করেছেন বেশ ভালো। নেগেটিভ পয়েন্টে বলবো, কিন্তু গল্পের এক্সিকিউশন বেশ সুন্দর এবং গল্পটার যে মূল ভাবনা আমার এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এই সিরিজের ক্ষেত্রে 2nd পজিটিভ পয়েন্ট অভিনয়। এটা নিয়ে বলতে চাই, দেবশ্রী ম্যাম, তাকে এত বছর পরে স্ক্রিনে আমি দেখছি। তো আমার দুর্দান্ত লেগেছে তার পারফরম্যান্স। শঙ্কর চক্রবর্তীর কথা বলতে চাই। এই মানুষটা এখনো সিরিয়াল হোক, আ সিনেমা হোক, সিরিজ হোক, যখনই স্ক্রিনে আসেন মন্ত্রমুগ্ধ করে দিয়ে যান। তার মধ্যে না ওই একটা মায়া জড়িয়ে রয়েছে। তার ক্যারেক্টারটার মধ্যে খুব সুন্দর মায়া থাকে। আমি দেখি। সিরিয়ালের ক্ষেত্রেও দেখেছি আমি বারবার। এখানে
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রেয়ার ক্যারেক্টার, এই মেয়েটি খুব ভালো কাজ করছে, তাকে কিন্তু আড্ডা টাইমসও কাজে লাগানো হয়েছিল, সিনেমাতেও অল্প অল্প রোল দেওয়া হচ্ছে, এই সিরিজে কিন্তু তার বেশ ভালো একটা রোল রয়েছে, আমার কিন্তু তার ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে। অন্যান্য ক্যারেক্টারগুলোর মধ্যে সৌম্যর ক্যারেক্টারটা খুব সুন্দর, তাকে পারিয়ায় লাস্ট আমরা দেখেছি নেগেটিভ রোলে, এই সিরিজের মধ্যেও কিন্তু তার নেগেটিভ রোলই বলতে হয়, ভায়োলেন্স রয়েছে তার ক্যারেক্টারটার মধ্যে, তার ক্যারেক্টারটা খুব সুন্দর লেগেছে। এছাড়া অন্যান্য ক্যারেক্টারে যাদেরকে দেখতে পেয়েছি সবাই কিন্তু খুব ভালো, খুবই ভালো। এবার এই সিরিজের ক্ষেত্রে থার্ড পজিটিভ পয়েন্ট ক্যামেরার কাজ, ক্যামেরা ওয়ার্ক খুব সুন্দর, বিজিএম এর কাজ খুব ভালো লেগেছে, এবং প্রত্যেকটা এপিসোড যেভাবে শেষ করা হয়েছে, আরেকটা এপিসোডকে ধরা হয়েছে, পরবর্তীতে আরেকটা করে এপিসোড ধরা হয়েছে, আমার মনে হয় ফ্যামিলি অডিয়েন্স তার সাথে নতুন জেনারেশনের ছেলেমেয়েরাও কিন্তু খুব দারুণভাবে কানেক্ট করতে পারবে। একটা কানেক্ট করার ব্যাপার থাকে না, অন্যান্য সিরিজগুলোকে না এত বেশি পরিমাণে তারা নাটকীয় করে ফেলেন, ফলে দর্শক কোনোভাবেই কিন্তু কানেক্ট করতে পারে না। এই সিরিজটার সাথে কিন্তু নতুন প্রজন্ম খুব দারুণভাবে কিন্তু কানেক্ট করবে, এটা একটা বড় বিষয়। এই সিরিজের ক্ষেত্রে যদি নেগেটিভ পয়েন্ট বলি এবারে, একটা নেগেটিভ পয়েন্ট বলবো যেটা, সেটা হলো এই সিরিজে আমরা কেমিস্ট্রি মাসির ক্যারেক্টারটাই তো মেন ফোকাস করা হয়েছে, মানে যে ক্যারেক্টারটা দেবশ্রী ম্যাম প্লে করছেন, এবারে তার ক্যারেক্টারটা ছেলে মেয়েদের সাথে কতটা, ছাত্রছাত্রীদের সাথে কতটা একত্রে কথা বলছে, তাদেরকে কতটা কানেক্ট করতে পারছে, তাদের হয়ে কতটা কথা বলছে, বা ছাত্রছাত্রীরা কিভাবে কেমিস্ট্রি মাসিকে পাচ্ছেন আর কি, কাছাকাছি পাচ্ছেন, তাদের সাথে কানেক্ট করছেন, সেই বিষয়টা না খুব একটা জোর দেওয়া হয়নি। তার এখানে ক্লাস দেখানো হয়েছে, ছেলেমেয়েরা দেখছে তার ক্লাস, সেটাও দেখানো হয়েছে, সে ফেমাস হয়ে পড়ছে, তার লাখ লাখ ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে, সেগুলো দেখানো হচ্ছে, কিন্তু ছেলে মেয়েদের সাথে তার যে একটা আত্মিক বন্ধন, ছাত্রছাত্রীদের সাথে যে একটা আত্মিক বন্ধন, সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। বরঞ্চ আমার মনে হয়েছে তার ফ্যামিলি পোর্শনটাকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা কিন্তু কোনো দরকার ছিলই না। যেখানে শুধুমাত্র কেমিস্ট্রি মাসের ক্যারেক্টারটার উপরে কিন্তু ফোকাস রাখা যেত আরো বেশি পরিমাণে, সেগুলো পরিবর্তে আমরা অন্যান্য শাখা প্রশাখার মতো অন্যান্য ক্যারেক্টারগুলো একটা বিস্তার দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু এখনো পর্যন্ত সলভ হয়নি। আবার ক্লাইম্যাক্সটাকে এমন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে এখানে পার্ট 2 নিয়ে আসা হবে, এর কিন্তু কোনো মানে ছিল না। এর ক্লাইম্যাক্স, সেকেন্ড নেগেটিভ পয়েন্টের ক্লাইম্যাক্স, গল্পটা শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট সিজনে, কেন এটাকে টেনে হিচড়ে সেকেন্ড সিজনে নিয়ে যা, কোনো কিন্তু মানে হয় না। আমার কিন্তু এটা ভালো লাগেনি। তাছাড়া কিন্তু সিরিজটা আমার বেশ ভালো লেগেছে, না ভালোই লেগেছে আমার। তো আপনাদের বলছি আপনারা অবভিয়াসলি হইচয়ে গিয়ে কিন্তু কেমিস্ট্রি মাসি দেখে ফেলুন, আপনাদের কিন্তু খারাপ লাগবে না। যদি আপনারা দেখে ফেলেন, আপনাদের সিরিজটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি যদি সহমত হন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।